আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুড়ঙ্গ কেটে আরাকান আর্মি চট্টগ্রামমুখী। বিশ্বাস হচ্ছে না তো? একটি ভিডিও আপনাদের কাছে দেখাবো, কিছুক্ষণ বাদে দেখাবো, কিন্তু তার আগে কিছু ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছে। মোহাম্মদ ইউনূস ভারত সরকারকে বিব্রত করার একটা লক্ষ্য নিয়ে বিএনপি, বৈষম্য বিরোধী জোট, রাজাকার, জামাত সবাই মিলে একাগ্রভাবে ভারত বিদ্বেষী একটা জিগির তোলার চেষ্টা করেছেন। সেই জিগির তুলতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে একটা অঘটন ঘটেছে। অঘটনটা কি বলুন তো? জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে, 3 গুণ 4 গুণ 5 গুণ। মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারছে না, আয় কমে গেছে, হাতে অর্থ নেই। বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রের কাছে অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ ইউনূস, কোথাও পাচ্ছেন কোথাও পাচ্ছেন না। আর তার মধ্যে এই ভারত বিদ্বেষী জিহাদ তৈরি করতে গিয়ে মিলিটারি চাপটা বাড়ছে। তার কারণ আদতে বাংলাদেশের যে মিলিটারি আছে মান্ধাতা আমলের মিলিটারি। যারা মিলিটারি সৈন্য আছেন তারা ধোপদুরস্ত জামাকাপড় পরে টরে থাকেন, কথাবার্তা খুব স্মার্ট বলার চেষ্টা করেন, কিন্তু আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস যা যা থাকা দরকার ভারতবর্ষের মতো রাষ্ট্রকে টেক্কা দেওয়ার জন্য তা হাতে নেই। ফলত বাংলাদেশ মিলিটারি ইউনূস সরকারের কাছে যথাযথ মিলিটারি ইকুইপমেন্টস কেনার জন্য বিভিন্ন ধরনের আবদার করছেন। সেটা মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকেই কেনা এই মুহূর্তে সম্ভব না। এটা একটা সংকট। দ্বিতীয় সংকট হচ্ছে বিএনপি যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন তারা একটা নির্বাচন দ্রুত চাইছেন, কিন্তু বৈষম্য বিরোধী জোট ছাত্ররা তারা কিন্তু এক্ষুনি নির্বাচনের দিকে যেতে চাইছেন না। সমস্ত সংস্কারগুলোকে কমপ্লিট করে তাদের থিওরিতে আসলে পেছনে একটা লক্ষ্য আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র জোট তারা একটি রাজনৈতিক দল তৈরি করতে পারেন, সেরকম একটা লক্ষ্যমাত্রা আছে। ফলত তারা একটু সময় কিল করতে চাইছেন। বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনূসের সরকারের সংঘাত লাগছে। উগ্র মৌলবাদীরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এমনকি শিক্ষিত মার্জিত রুচিশীল অধ্যাপকরা একে একে মুখ খুলতে শুরু করেছেন। প্রচুর ভিডিও সেই সংক্রান্ত আমরা পেয়েছি, শুনছি। ঠিক সেই দিক থেকে দাঁড়িয়ে যেমন একটা অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, মৌলবাদীদের কন্ট্রোল করা যাচ্ছে না, ভারত সরকারের পক্ষ থেকে বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে হিন্দু নিধনযোগ্য থামানো যায়। কিছুটা রেস্ট্রিক্টেড হলেও পুরোটা হয়নি। এখনও খবর আসছে, টুকরো টুকরো খবর আসছে। আমি বাংলাদেশ থেকে আমাদের একজন দর্শক ফোন করেছেন, তার কাছে গতকাল রাতে অনেকক্ষণ তথ্য সংগ্রহ করলাম। বললেন যে সংকটটা সাংঘাতিকভাবে চাপা। একদিকে চিন্ময় মহারাজের ওপর তো সংকট চলছে, দেখছেন যে তাকে সামনে রেখে আতঙ্কটা তৈরি হচ্ছে সংখ্যালঘুদের ওপর। এই সব কিছুর মধ্যেও ভারতের যে সীমানা, প্রায় 4200 কিলোমিটার সীমানায় ভারত ব্যাপকভাবে মিলিটারি ডিপ্লয়েড করেছেন, খুব ঠান্ডা মাথায়, বেশি হইচই না করে, কোনো প্রেস স্টেটমেন্ট না দিয়ে, প্রকাশ্যে কিছু কথা না বলে। সেগুলো টুকরো টুকরো আপনাদের কাছে আমরা দেখিয়েছি, বলেওছি। 35,000 সৈন্য ডিপ্লয়েড করেছেন মণিপুর এবং আসাম বর্ডারে, যেটা এর সঙ্গে রয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে রয়েছে। এন্টার পশ্চিমবঙ্গ জুড়ে বর্ডার এরিয়া সাংঘাতিকভাবে বিএসএফ ডিপ্লয়মেন্টটা বাড়ানো হয়েছে। ভারত সরকার একটা অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়েছে। পশ্চিমবঙ্গের দিকটা মারাত্মকভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে ডিপ্লয়েড করেছে। ঠিক বর্ডার সিকিউরিটি ফোর্স অন্য প্রান্তেও আছে, অর্থাৎ আসাম, মণিপুর, আগরতলার দিকেও আছে, কিন্তু তার থেকেও বেশি মিলিটারি ডিপ্লয়মেন্ট ওদিকটা হয়েছে। পশ্চিমবঙ্গের দিকটা ততটা মিলিটারি ডিপ্লয়মেন্ট হয়নি যতটা ওদিকে হয়েছে। এইসব নানান ঘটনা টুকরো টুকরো হচ্ছে। কোস্টাল এরিয়া বঙ্গোপসাগর আপনাদের আগেও জানিয়েছি, বঙ্গোপসাগর প্র্যাকটিক্যালি ভারত সরকার সিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন মোহাম্মদ ইউনূস মিলিটারি কীভাবে মোকাবিলা করবেন এটা নিয়ে তার পক্ষে স্বাভাবিকভাবে মিলিটারি চাপ রয়েছে যে আমরা যুদ্ধ করতে যাব, যুদ্ধের যদি সামরিক প্রস্তুতি না থাকে তাহলে আমরা কী করে করবো। ড্রোন তুরস্কের ড্রোন, কিছু মিসাইল টিসাইল কিনে সন্তুষ্ট রাখানোর চেষ্টা করছেন, কিন্তু সেটাতে আদতে খুব ফল ফলবে না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিরোপীড়ার কারণ কিন্তু হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের, পরিষ্কার বলছি, মায়ানমার। পূর্বতন যাকে বার্মা বলে আমরা চিনতাম, সেই মায়ানমারে আরাকান আর্মি, যারা বিদ্রোহী গোষ্ঠী, যারা ওখানে তেরো বুদ্ধিস্ট, এবং তারাই আরাকান আর্মিটা তৈরি করেছেন দীর্ঘদিন ধরে, এবং করে 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 প্রচুর অস্ত্র সংগ্রহ করেছেন, প্রচুর অর্থ সংগ্রহ করেছেন। প্রশ্ন উঠছে বারবার, আরাকান আর্মিরাই হেভিলি ইকুইপড হচ্ছেন কী করে? কে তাদের ফান্ডিং করছে? আমি বলছি না, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন কে তাদের ফান্ডিং করছেন। সাংঘাতিকভাবে ওয়েল ইকুইপড একটা বাহিনী। তা না হলে অধিকাংশ শহর এখন কবজায় নিয়ে এসছেন। চাইনিজ আগ্রাসন, চীন প্রতিষ্ঠিত জুনটা সরকার আছে বার্মায়, তো সেই জুনটা হচ্ছে মিলিটারি সরকার। সেই মিলিটারি সরকারকে প্র্যাকটিক্যালি কবজায় নিয়েছেন, তার মেজর, কমান্ডার প্রচুর তাদের গ্রেফতার করে নিচ্ছে এই আরাকান আর্মি। আরাকান আর্মিরা বেসিক্যালি থেরো বুদ্ধিস্ট এবং এরা রোহিঙ্গা বিরোধী। আর সেই সূত্র ধরে তাদের সংঘাত চলছে একদম
মায়ানমারের বর্ডারে। মায়ানমার আপনারা জানেন, আমি সে কথাটা একটুখানি উল্লেখ করে দিই যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্তটা, সেই সীমান্তটা বেসিক্যালি চট্টগ্রাম আর মায়ানমারকে আলাদা করে রেখেছে একটা নাফ নদী, আপনারা জানেন, দীর্ঘ নাফ নদী, প্রায় ৬২ কিলোমিটারের লম্বা নাফ নদী। ২৭২ কিলোমিটার রেঞ্জ তারা দখল করে নিয়েছেন, অধিকাংশ শহর দখল করে নিয়েছেন। আর এদের ওই যারা জুন্টার সরকারের মিলিটারি যা রিসোর্স আছে তাকে ব্যাকিং করছিল চীন, কিন্তু আরাকান আর্মি এত হেভিলি আর্মড হয়ে গেছে যে তারা শেষ পর্যন্ত জুন্টার সরকার তাদের সঙ্গে পেরে উঠছেন। অথচ দেখুন জুন্টার সরকারের পেছনে ব্যাকিং রয়েছে চীনের, বর্ডারই চীন আছে, সেই চীন পর্যন্ত শেষ পর্যন্ত জুন্টার সরকারকে আর সাপোর্ট দিতে পারছে না, সাপোর্ট দিয়েও কিছু করতে পারছে না, কারণ জুন্টার সরকার পতনের ঠিক অব্যবহিত আগে জায়গায় রয়েছে। কারণ আরাকান আর্মির লক্ষ্য কী? আরাকান আর্মির লক্ষ্য হচ্ছে যে মায়ানমারকে রোহিঙ্গা মুক্ত করা এবং এন্টায়ার কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা সরকারটা নিজেদের প্রতিষ্ঠা করা। এই সময় দাঁড়িয়ে ঘটেছে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, সেটা বলে আমি আপনাদের ভিডিওটা দেখাবো, যে ভিডিওটা শুরুতে বলেছিলাম যে কীভাবে সুড়ঙ্গ কেটে চট্টগ্রামমুখী হচ্ছে আরাকান বাহিনী। বেসিক্যালি দেখুন, এই রোহিঙ্গাদের বিভিন্নভাবে এই জুন্টার সরকার ব্যবহার করেছিল। এই রোহিঙ্গাদের ব্যবহার করার পরও শেষ পর্যন্ত যখন আরাকানরা তাদের মারতে শুরু করে এবং আরাকানদের তাড়ায় শেষ পর্যন্ত তারা নদী পেরিয়ে অনেকেই চলে যায় ওই চট্টগ্রামে। আমি সেটা দেখাবো আপনাদের। যে চট্টগ্রামে চলে যায় সেই চট্টগ্রামে গিয়ে তারা ছোট ছোট বসতি তৈরি করে, চট্টগ্রামের লোকালয় যেখানে নেই সেসব জায়গা বসতি তৈরি করে। বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার তখন কিছুটা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েও ছিল, ছোট ছোট ক্যাম্প তৈরি করেছে। এখন তারা প্র্যাকটিক্যালি গেড়ে বসছে, তাদের এখন ওঠার নামগন্ধ নেই। চট্টগ্রামের স্থানীয় যারা হিন্দু বসতি বা মুসলিম বসতি, তারা কিন্তু আদি বাসিন্দা যারা, তারা বিপদে পড়ে গেছেন। এখন অবস্থা হয়ে গেছে যে রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ আর চট্টগ্রামের ওই সব অঞ্চলের আদিবাসিন্দারা তারা সংখ্যালঘু হয়ে গেছে। একটা অদ্ভুত ইকুয়েশন, মানে অন্য দেশ থেকে এসে চট্টগ্রামে এসে তারা সংখ্যাগুরু, আর চট্টগ্রামের অরিজিনাল মানুষরা সেখানে সংখ্যালঘু হয়েছে। টেকনাফ সিটি সংক্রান্ত সিটির জোনটা এরিয়া, মানে জালিদ্বীপ, ধমধমিয়া, জাদিয়াপাড়া, টেকনাফ, চন্দ্রখিল্লা, জালাইপাড়া, সাবরাং, দক্ষিণপাড়া, বিস্তীর্ণ অঞ্চলের কথা আমি আপনাদের বলছি। লম্বা যে দ্বীপটা নেমে গেছে, যেটা নিয়ে আপনাদের গতকাল বলেছিলাম। এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে এইবার আরাকান আর্মি বুঝছে যে এই চট্টগ্রামে যদি ঘাঁটি গেড়ে রোহিঙ্গারা বসতি বাস করে থাকে, এদিকে তো জুন্টা সরকারকে প্রায় সরকার পড়ে যাওয়ার অবস্থা, মিলিটারি সরকার পড়ে যাওয়ার অবস্থা। এই রোহিঙ্গা যাদের সঙ্গে শত্রুতা আছে, রোহিঙ্গাদের 3টে শ্রেণীকে ওরা আরাকান আর্মি বিভক্ত করেছে। একটা শ্রেণী হচ্ছে যারা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল, তাদের ওই নাফ নদীতে ভাসিয়ে দিয়েছে। আরেকটা রোহিঙ্গাদের একটা বড় গ্রুপ, তারা বর্ষতা স্বীকার করেছে, মানে জুন্টা সরকার থেকে বেরিয়ে এসে তারা বর্ষতা স্বীকার করেছে। তাদের আরাকান আর্মি কাজে লাগাচ্ছে। কীভাবে কাজে লাগাচ্ছে আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। আরেকটা শ্রেণী তারা নদী পেরিয়ে পালিয়ে গিয়ে চট্টগ্রামে বসতি নিয়েছে। আরাকান আর্মি খুব ভালোভাবে জানে এই রোহিঙ্গারা যদি ইউনাইটেডলি ওই চট্টগ্রামে থাকে, পরবর্তীকালে কিন্তু আমাদের সমস্যার সংকট বাড়বে। ফলত এখন ক্রমশ আরাকান আর্মি নিজেদের জুন্টা সরকারকে সরানো, অ্যাবসলিউট মায়ানমারের কন্ট্রোল নিয়ে নেওয়া, সেখানে সরকার প্রতিষ্ঠা করা। তার পরের লক্ষ্য, তৃতীয় লক্ষ্য হচ্ছে সরকার প্রতিষ্ঠা করেই চট্টগ্রামমুখী হওয়া। তার জন্য প্রস্তুতি এখন নিয়েছেন। কিভাবে নিয়েছেন আমি সেই ভিডিওটা আপনাদের কাছে একটু দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে চট্টগ্রামে যে কোনো সময় আরাকান আর্মি ঢুকে পড়বে। কারণ চট্টগ্রামে আগে শোনা গিয়েছিল 40,000 থেরো বুদ্ধিস্ট তারা একত্রিত হয়েছেন। তারা প্রচুর মিলিটারি, প্রচুর অর্থ, তাদের অর্থের কোনো অভাব নেই, মিলিটারির কোনো অভাব নেই, তাদের ইকুইপমেন্টসের কোনো অভাব নেই। জুন্টা সরকার, চীন যাদের অস্ত্র সাপ্লাই করতো, তারা পর্যন্ত এখন কিছুটা সারেন্ডার করার মতো অবস্থা হয়েছে। জুন্টা সরকার একমাত্র আছে এয়ারফোর্স, কিন্তু এই 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 আরাকান আর্মি তারা অন্য সব দিক থেকে এগিয়ে রয়েছে। এমনকি ভেসেলস, মানে যেগুলো জলযান, সেই জলযানেও তারা এগিয়ে গেছেন ইতিমধ্যে। কে দিচ্ছে টাকা আমি সেটা বলছি না, সেটা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন, বলাটা উচিত নয়। ফান্ডিংটা কে করছে, কোনো একটা জায়গা থেকে তো করা হচ্ছে। আলটিমেটলি মায়ানমার সরকার এখন, তারা ভারতকে আর শত্রু মনে করছেন না, তারা কিন্তু চট্টগ্রামের ওই রোহিঙ্গাদের শত্রু মনে করছে না। এই রোহিঙ্গাদের নিয়ে তাহলে মোহাম্মদ ইউনূস কী করবেন? সেই রোহিঙ্গাদের নিয়ে কি বাংলাদেশের ভেতরে ঢোকাবেন? সেখানেও সংকট হবে। চট্টগ্রামের ভেতরে রাখবেন? সেখানেও সংকট হবে। তাহলে কি কোস্টাল এরিয়া দিয়ে ওই শেখ শাহজাহানের ওখানে বা কাকদ্বীপ টাকদ্বীপ এইসব অঞ্চল দিয়ে জলযান করে ঢোকাবেন? সেটাও অনেক দিন ধরে ঢোকানোর চেষ্টা হচ্ছিল, অনেকটা ঢুকেও গেছে অলরেডি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে। এবং সেটা কাটসি মমতা বন্দ্যোপাধ্যায় 72টা আউটপোস্টে জমি দেননি বিএসএফকে, সেসব ঘটনা তো আছে। কিন্তু এখন বিএসএফ যেভাবে, একজন মাত্র নদী সাঁতরে এসেছিল বাংলাদেশ থেকে, তাকেও বিএসএফ ধরেছে জলপাইগুড়িতে, সেই দৃশ্য দেখেছেন আপনারা। যাই হোক, আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব যে সুড়ঙ্গ কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে
টার্গেটটা করছেন যে দেখুন আমি আবার বলছি আরাকান আর্মি সাংঘাতিক একটা ফর্মিডেবল ফোর্স। এখন মোহাম্মদ ইউনূসের শিরোপীড়ার কারণ হয়ে যাচ্ছে আরাকান আর্মি। তার কারণ তারা যদি কোনোদিন বলে চট্টগ্রাম আমাদের, মোহাম্মদ ইউনূসের কিছু করার থাকবে না। মানে ওরা এতটাই ডেসপারেট এবং এতটাই সাহসী, লড়াকু, সাংঘাতিক লড়াই। মানে ভাবতে পারেন চীন ব্যাকড একটা মিলিটারি সরকারকে প্রায় কাত করে দিল, তাদের মেজর থেকে কমান্ডারদের সব অ্যারেস্ট করে করে রেখে দিচ্ছে, পেরে উঠছে না। রোহিঙ্গাদের কীভাবে ধরেছে দেখবেন, সে দৃশ্যটা দেখাবো। রোহিঙ্গাদের ধরা, রোহিঙ্গাদের তাড়া করা প্রথমে দেখাবো, তারপরে রোহিঙ্গাদের ধরা দেখাবো, এবং তারপর সেই রোহিঙ্গাদের দিয়ে সুড়ঙ্গ কাটিয়ে চট্টগ্রামমুখী সুড়ঙ্গগুলো করছে। একটার পর একটা সুড়ঙ্গ হচ্ছে। আমি একটা সুড়ঙ্গের দৃশ্য ভিডিও আমি সরাসরি আরাকানে পৌঁছে গেছি। মানে আমার বলতে ভালো লাগছে যে যেখানে দাঁড়িয়ে ওই মংডু শহরের আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে একদম মানে মায়ানমারে আমরা পৌঁছে গেছি, সেখানকার ভিডিও আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ওই উগ্রপন্থী গোষ্ঠী যারা রোহিঙ্গারা ছিলেন, সেই রোহিঙ্গাদের সমস্ত হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছেন, তাদের প্র্যাকটিক্যালি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য দেখাবো। এবং তাদের মধ্যে তারপর যারা বর্ষতা স্বীকার করছেন না, তাদের জলে ভাসিয়ে দিচ্ছেন, নফ নদীতে ভাসিয়ে দিচ্ছেন না, যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের গ্রেফতার করে রেখে দিচ্ছেন না, যারা বর্ষতা স্বীকার করছেন তাদের দিয়েই কিন্তু এই সুড়ঙ্গ কাটিয়ে 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 নাফ নদীতে, যেখানে উল্টো দিকেই চট্টগ্রাম এবং যেখানে চট্টগ্রামের ওই নাফ নদীর চওড়াটা 1 কিলোমিটারের আশেপাশে, সেই সব অঞ্চলে এই সুড়ঙ্গগুলো কাটিয়ে সুড়ঙ্গের মাথায় পুরো একদম গভীর জঙ্গল টঙ্গল পেতে দেবেন, পরবর্তীকালে করে দেবেন, যাতে এই সুড়ঙ্গগুলো যে কোনো সময় সেখান থেকে বেরিয়ে এই আরাকান আর্মি ঢুকে পড়তে পারে চট্টগ্রামে। সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই ভিডিওটা এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদের। এই মুহূর্তে আপনাদের আমি সরাসরি মায়ানমারে নিয়ে গেছি, যেখানে দেখছেন আপনারা জল জঙ্গল পাহাড়ের মাঝখানে রোহিঙ্গাদের তাড়া করছে প্র্যাকটিক্যালি আরাকান আর্মি। আপনারা দেখছেন সেই রোহিঙ্গারা দৌড়চ্ছে, সেই দৃশ্য। জল জঙ্গল, একদিকে পাহাড়, উল্টো দিকে চট্টগ্রাম, সেইখানে রোহিঙ্গারা এই মুহূর্তে পালিয়ে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা ক্যামেরায় দেখছেন। সেই ভিডিও আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি। এই রোহিঙ্গারা এরপর যখন ধরা পড়লো, সেই ধরা পড়ার পর দেখুন আরাকান আর্মি তাঁদের সবাইকে প্রায় হাতে দড়ি বেঁধে গা থেকে জামাটা খুলিয়ে খালি গায়ে তাদের নিয়ে আসছেন। আপনারা সেই দৃশ্যটা এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন, যেখানে অসংখ্য রোহিঙ্গাকে তারা গ্রেফতার করেছেন এবং গ্রেফতার করে তারা নিয়ে যাচ্ছেন নিজেদের ক্যাম্পে। আরাকান আর্মিরা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছেন, তাদের মধ্যে 3টে ভাগ করেছেন আমি বলছি, এবং একটা গ্রুপ যারা বর্ষতা স্বীকার করেছে সেই রোহিঙ্গাদের দিয়ে দেখুন আপনারা সুড়ঙ্গ কাটানো, সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখছেন। এই ধান ক্ষেতের মধ্য দিয়ে বর্ষতা স্বীকার করা রোহিঙ্গাদের দিয়ে সুড়ঙ্গ কাটানো হচ্ছে চট্টগ্রামমুখী, সেই দৃশ্যটা আপনারা এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন। লম্বা সুড়ঙ্গ একদম ধান ক্ষেতের মধ্যে দিয়ে, বাইরে থেকে কেউ দেখতে পাবে না, ওপর থেকে বিমান বাহিনী বা ড্রোনও কোনো নজর দিতে পারবে না, কারণ এই সুড়ঙ্গ মাথার ওপর থেকে জল জঙ্গল দিয়ে ঘেরা থাকবে। আপনারা দেখছেন তার নেতৃত্ব দিচ্ছেন আরাকান বাহিনী, এবং এই 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 যাদের রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে সেই রোহিঙ্গাদের দিয়েই সুড়ঙ্গ কাটা হচ্ছে। একদম সরু সুড়ঙ্গ, সরাসরি নাফ নদীর দিকে এই সুড়ঙ্গ যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে বাইরে থেকে দেখে বোঝা যাবে না, কিন্তু এর ভেতর দিয়ে মাটির তলা দিয়ে 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 চলে যাচ্ছে সুড়ঙ্গ একদম চট্টগ্রামমুখী। সে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের। আমি সরাসরি মায়ানমার, যেটা পূর্বতন বার্মা, সেখানে নিয়ে চলে গেছি। এবং এই সুড়ঙ্গ একটা সময় গিয়ে দেখবেন একদম নদীর কাছে, যখন সেখানে জল ভর্তি সুড়ঙ্গের মধ্যে আমরা পৌঁছে যাব। আমি সেই দৃশ্যটা এই মুহূর্তে ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি, যে আরাকান আর্মিদের নেতৃত্বে রোহিঙ্গাদের দিয়ে এই কাজটি খুব সন্তর্পণে করানো হচ্ছে। এই যে দেখছেন আপনারা সুড়ঙ্গটা যাচ্ছে। এইবার দেখুন সুড়ঙ্গটা এসে যেখানে সে পৌঁছলো সেখানে প্রচুর জল, অর্থাৎ একদম নাফ নদীর পাশে চলে এসছেন তারা। সেই নাফ নদীর পাশে এসে তখন সেই জায়গাটাকে প্রোটেকশন করা হচ্ছে, গার্ডওয়াল দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ঘেরা হচ্ছে। অর্থাৎ এরপরেই নাফ নদী ক্রস করলেই তারপর চট্টগ্রাম, যে চট্টগ্রামে প্রয়োজন বুঝলেই আরাকান আর্মি যে কোনো সময় ঢুকে যাবে। খুব কঠিন পরিস্থিতি। আমি বলছি মোহাম্মদ ইউনূস ভারতবর্ষ নিয়ে চিন্তা করতে। এই যে দেখছেন আপনারা আরাকান বুদ্ধিস্ট, উগ্রপন্থী বুদ্ধিস্ট আরাকান আর্মি দৃশ্য আপনাদের দেখালাম, সেই দৃশ্য আবারও ফিরে এলো ক্যামেরায়, যেখানে রোহিঙ্গারা পালিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত তাদের আরাকান আর্মির চারদিক থেকে ঘিরে ফেলাতে শেষ পর্যন্ত রোহিঙ্গারা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসছেন এবং তারা একে একে গ্রেফতার বরণ করছেন। তাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটা ক্যাটাগরি তাদের দিয়ে পরবর্তীকালে খনন কার্য থেকে শুরু করে অন্যান্য সার্ভিস দেওয়ানো হচ্ছে। এই যেটা এখন দেখছেন
দ্বিতীয় হচ্ছে যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে তৃতীয় আরেকটা শ্রেণীকে তাদের বসতির মধ্যে রাখা হচ্ছে, যে বসতিতে পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী সেখান থেকে আরাকান আর্মি তাদের সৈন্য বৃদ্ধি করতে পারে। আমি বলছি, আমি শেষ করার আগে মোহাম্মদ ইউনুসকে বলছি, এই দৃশ্য কি আপনার রাতের ঘুম কাটছে না? কারণ এখনও পর্যন্ত 40,000 সেনার বাইরে, সংখ্যাটা শুনছি 50,000 অতিক্রম করে গেছে আরাকান আর্মিদের। চীন ব্যাক্ট জুনটা সরকার পতনের অপেক্ষায়। মায়ানমার বিস্তীর্ণ অঞ্চল, বার্মার সমস্ত নিয়ন্ত্রণটা প্র্যাকটিক্যালি নিয়ে নিয়েছে আরাকান আর্মি, কিছু কয়েকটা ছোট ছোট পকেট। যে কোনো সময় আমরা শুনতে পারবো যে মায়ানমার এখন সরকারে চলে গেল আলটিমেটলি আরাকান আর্মি, যারা পরিষ্কার প্রেস রিলিজ দিয়ে বলেও দিয়েছেন, সংবাদ মাধ্যমের কাছে বলে দিয়েছেন ভারত আমাদের শত্রু নয়। কিন্তু যারা ওই এতে বসে আছেন, চট্টগ্রামে বসে আছেন রোহিঙ্গারা, তাদের সম্বন্ধে এরা কিন্তু খুব কঠোর অবস্থান নেবেন যে কোনো সময়, এবং তাদের ডিসপ্লেস করার জন্য যে কোনো সময় চট্টগ্রাম অভিযান করবে। ওয়ান্স জুনটা সরকার পড়ে গেলে, এই আরাকান আর্মি সরকারে এসে গেলে, তখন কিন্তু চট্টগ্রামে ঢোকার জন্য তার প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছেন। কতটা দূরদর্শী তাদের চিন্তাভাবনা একটু ভাবুন। আমি বলছি মোহাম্মদ ইউনুস, আমি বলছি বিএনপি, আপনারা যারা নেতৃত্বে আছেন বা যারা ওই রাজাকার জামাতরা আছেন না, তারা চট্টগ্রাম বাঁচান। বাংলাদেশকে বাঁচাতে হবে না, ভারত বাংলাদেশ আক্রমণ করবে না। অহেতুক শুধু উত্তেজনা ছড়িয়ে নিজেদের জিনিসপত্রের দাম বাড়িয়ে নিজেদের জীবনযাত্রা একটা কষ্টের মুখে ফেলে দিচ্ছেন, কোনো প্রয়োজন নেই। আপনারা চট্টগ্রাম বাঁচাতে পারবেন কি না সেই প্রশ্ন উঠে গেছে, কিন্তু এই ভিডিও তার প্রমাণ। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি